নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনেটক্সে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কীর্তিহাটের কর্চা, তৃতীয় খণ্ড চলছে। শুরু করি। সেদিন অন্নপূর্ণা দেবী বললেন, দয়াল এখনো চিঠি দিলে উত্তর দেয়, তার কাছে খবর পাই। শিবেশ্বরের আমলে একবার ওর তৃতীয় পক্ষের বিয়ের খবর পেয়ে আমি শিবেশ্বরকে খুব কড়া করে চিঠি লিখেছিলাম, গালাগাল দিয়েছিলাম। লিখেছিলাম, দয়ালের পত্রে সংবাদ পাইলাম যে তুমি আবার এই বয়সে দুই পক্ষের ৬টি পুত্র এবং 5টি কন্যা থাকিতেও আবার বিবাহ করিয়াছ একটা পুরুতের মেয়েকে। পৌত্র হইয়াছে, পৌত্রী হইয়াছে, কয়েক গণ্ডা দৌহিত্র দৌহিত্রীও হইয়াছে। তৎসত্ত্বেও এই মতিচ্ছন্ন তোমার কেন হইল তাহা জানি না। রায়বংশকে ভিক্ষুক করিয়া ছাড়িলে তুমি। শিবেশ্বর উত্তর দেয়নি, দয়াল দিয়েছিল পত্র। লিখেছিল, দিদি, আপনি আমার নাম করিয়া মেজ রায়কে পত্র দিয়াছেন, তাহাতে আমার আর লাঞ্ছনার বাকি নাই। অতঃপর আপনাকে আমি নিয়মিত সংবাদ দিয়া খবরাদি দিব। আমাকে আপনি পত্র দিবেন না বা মেজ রায়কে পত্র দিবেন না, তাহা হইলে আমাকে গ্রাম ত্যাগ করিতে হইবে। দয়াল আমাকে পত্র দেয়, তোর খবরও আমি জানি। তুই সেটেলমেন্টে গোচর বাস্তু নাকরাজ করে দিয়েছিস, তুই গোয়ানদের গোয়ানপাড়া নিষ্কর দিয়েছিস, তাও লিখেছে। লিখেছে, দিদি, যোগেশ্বরের পুত্র এই সময় আসিয়া রায়বংশের সরোবরের পঙ্কোদ্ধার করিয়াছে। চারিদিকে রায়বংশের নাম উজ্জ্বল হইয়াছে, নহিলে শিবেশ্বরের সেই দৈত্যের মতো পাগল পুত্রের কীর্তির পর রায়বংশ সরোবর নরককুণ্ড আখ্যা পাইয়াছিল। গম্ভীর হয়ে গেলেন অন্নপূর্ণা দেবী। বোধহয় সেই ঘটনা মনে পড়ল তার। তারপর বললেন, সবই কর্মফল আর অদৃষ্ট, তাছাড়া আর কি। আমার মাতামহের ওই যন্ত্রণা, ওই তপস্যা, সব ভস্যে ঘি ঢালা হয়েছিল তার জীবনে। আমি ভাবি কি জানিস, আমি ভাবি ওই আমার মাতামহের ওই পাপ ওই শিবেশ্বরের ছেলেটা হয়ে এসেছিল। এরপর সবাই স্তব্ধ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমিও চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর নগেনবাবু মনে করিয়ে দিলেন সময়ের কথা। বললেন আমাকে, বললেন, রাত্রি তো অনেক হয়ে গেল, শীতকাল, 8:30 বাজল। তা সুরেশ্বর, তুমি আজ এখানেই খেয়ে দিয়ে যাও। ঠাকুমা। যেন দুঃস্বপ্নের ভঙ্গ হলো তার। তিনি বললেন, তাই তো যাবে, এর আর নেমন্তন্ন করতে হবে নাকি, ঘরের ছেলে। নগেনবাবু আবহাওয়াটা গরম করতেই বোধহয় বললেন, তা আজ ওকে ঘরের ছেলে বললে হবে না ঠাকমা। কেন, কুটুম্ব? তাই বা কেন, ও আজ তোমার নাতির বিয়ের সম্বন্ধ এনেছে। দেশ জুড়ে কোণে দেখে পছন্দ হচ্ছে না যখন, তখন এমন কোণে ও এনেছে যে তুমি যে মেয়েটি চাচ্ছিলে ঠিক তাকেই এনেছে। ওকে নেমন্তন্ন করো, খাতির করো। হঠাৎ 2 হাতে আমার গাল দুটি চেপে ধরে বললেন অন্নপূর্ণা দেবী, শুধু তাই নয় নগু, এর চেহারা আর আমার দেবুর চেহারা এক রকম। ঠিক যেমন এই মেয়েটি, কি নাম? অর্চনা। তা বেশ নাম, ভালো নাম। অর্চনা মানে পূজা, বললেন নগেনবাবুর মা। হ্যাঁ, অর্চনা আর আমার মায়ের চেহারা যেমন একরকম, ঠিক সেই রকম। ছেলেবেলায় তাই মনে হতো, ওকে আমি ভেলভেটের জরিওয়ালা পোশাক পাগড়ি পরিয়ে সাজিয়ে দেখেছি আর কেঁদেছি। চোখের জল মুছে বললেন, শোন রে, পিসির কথা শোন। তুই আমাকে বড় মা বলবি নে, বলবি অন্য পিসি। তা না পারিস তো বলবি বড় পিসি। দেবু কীর্তিহাটে প্রথম মানুষ হয়েছিল, আমাকে পিসিমা বলতো না, বলতো অন্য পিসি। শোন, আজ খাবি তো এখানে নিশ্চয়, কাল সকালে উঠে দাড়ি কামিয়ে ফেলবি। নগু, আমি তো পুজোয় থাকবো ভাই, তুই দাঁড়িয়ে ওর দাড়ি কামিয়ে দেওয়াবি, কেমন? তারপর আমি উঠে ওকে দেখব।
তারপর বাড়ি যাবে। নগেনবাবুর মা বললেন, ও ভাড়টা আমাকে দিন মা, কিন্তু ওর চুলগুলো ওই যে লম্বা বাবরি মতন, ওতে কিন্তু ওকে খুব ভালো দেখাচ্ছে। এরই মধ্যে বাড়ির যারা থিয়েটারে গিয়েছিলেন তারা ফিরলেন। তাদের সঙ্গে অর্থাৎ নগেনবাবুর ভাই সুরেনবাবু এবং বীরেনবাবুর সঙ্গে আলাপ হলো। পরিচয় জানলাম সুরেনবাবুর স্ত্রী আমার মায়ের পিস্তুত বোন। পরিবারটিকে বড় ভালো লাগলো। সব শেষে এলেন পাত্র রথীনবাবু, মেডিকেল কলেজের নামকরা ছাত্র। এই সুন্দর সুপুরুষদের বংশের মধ্যে এই ছেলেটিই যেন সব থেকে উজ্জ্বল এবং পৃথক। চেহারায় পার্থক্য আছে, কথায় বার্তায় আছে, আচার আচরণেও আছে। আমাকে দেখে বিস্মিত হয়ে বললেন, আপনি এ বাড়িতে? অন্নপূর্ণা দেবী তাকে ডেকে পাঠিয়ে আনিয়েছিলেন, নইলে ডাক্তার রাত্রে চেম্বার এবং নার্সিংহোম থেকে ফিরে নিজের ঘরে ঢোকেন। নিচের তলায় তার ঘর, সেখানে বিশেষ রকম বন্দোবস্ত। দরজার সামনে সিঁড়িতে ব্লিচিং পাউডার ছড়ানো থাকে, তাই মারিয়ে ঢোকেন। পোশাক সব খুলে স্নান করে কাপড় চোপড় পরে তবে উপরে আসেন। বেশ একটু অসুখ ও অসুখের সংক্রামকতা সম্পর্কে বাতিক আছে। স্নান করে এলেও ডেটল জাতীয় ডিসইনফেক্টেন্টের গন্ধ ওঠে। আমার উত্তর অন্নপূর্ণা ঠাকুমাই দিলেন। বললেন, তোর জন্যেই এসেছে রে, বসে আছে। আমার জন্যে? এবার আমি বললাম, হ্যাঁ, আপনার জন্যেই। অন্নপূর্ণা ঠাকুমা বললেন, দেখ তো এই ফটোখানা। ফটো? কার? দেখে বল তো কার? হেসে সে বললে, একটি মেয়ের। হ্যাঁ রে হ্যাঁ, বাঘিনীর নয়, গন্ডারনীর নয়, এ তো সবাই জানে। তাই তো বলছি। আমার ভালো লাগলো। অন্নপূর্ণা দেবীর সঙ্গে এমনভাবে কাউকে কথা বলতে শুনিনি। অন্নপূর্ণা দেবী বললেন, তুই মস্ত তেঁদোর। বাঁদরও বলতে পারো। তোমার কথার উপর কথা কয় কে বলো? তুই হারামজাদা, সে তুই বলিস। দেখ তো আমার মায়ের অয়েল পেন্টিংয়ের দিকে তাকিয়ে। রথীন এবার ভবানী দেবীর অয়েল পেন্টিংয়ের দিকে তাকিয়ে সত্যই বিস্মিত হলো। বেশ ভালো করে দেখে যেন মিলিয়ে মিলিয়ে দেখে বললেন, তাই তো, আশ্চর্য মিল তো, অবিকল মিলে যাচ্ছে। বলতুম এটা ওই অয়েল পেন্টিংয়েরই ফটো, কিন্তু সাজগোজে মিল নেই, এত গয়না নেই। কার ফটো এটা মামনি? তাই তো বলতে বলছি, বল। রথীন হেসে বললে, মঙ্গলবারের কথায় বলতে সেটা আমার মনে আছে। মঙ্গলচণ্ডীর আসন টলল, মুকুট নড়ল। মা বললেন, দেখ তো জয়া, দেখ তো বিজয়া খড়ি পেতে, আসন কেন টলে, মুকুট কেন দোলে। অমনি জয়া বিজয়া গুনে গেথে বলতো, মা তোমার ভক্ত বিপদে পড়েছে। আমি তো ঠাকুর নই, দেবতা নই, কি করে বলি বলো? তুমিই নয় খড়ি পেতে গুনে গেথে বলে দাও এ ফটো কার। ওই জন্যেই তোকে ভালোবাসি রে ছোড়া, তোর এসব মুখস্থ। চমৎকার করে বলিস। শোন, এ ফটো হচ্ছে সুরেশ্বরের খুড়তুতো বোনের, শিবেশ্বরের মেজ ছেলে জগদীশ্বর রায়ের বড় মেয়ে। বাপটা গাঁজা খায়, মদ খায়, লোককে মারপিট করে বেড়ায়, তার মেয়ে। একটা দোজ বরে দারোগা ধরে মেয়েটাকে জলে ফেলে দিতে যাচ্ছে। সুরেশ্বর এসেছে আমার কাছে তোর জন্যে। আমার জন্যে? মানে আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, আমাদের সবারই মত হয়েছে, ইচ্ছে তাই। আমাদের বলে লাভ কি? বলো, তোমার মত হয়েছে, তোমার মায়ের মতো দেখতে, অমনি তোমার মন গলে গেছে, কেমন? তবু তোকে হ্যাঁ বলতে হবে তো। একটু চুপ করে থেকে রথীন বললে, ভেবে দেখতে সময় দাও মামনি, আমাকে ভেবে দেখতে হবে। সে একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। রথীন এক মুহূর্তে আর এক রথীন হয়ে গেল। কণ্ঠস্বর আলাদা, মুখ চোখ আলাদা, সব আলাদা। এবং সঙ্গে সঙ্গে গম্ভীর কণ্ঠে নগেনবাবু বলে উঠলেন, রথীন। পিতৃত্বের শাসন, ক্ষোভ, অধিকার
একসঙ্গে যেন মিলিত গর্জনে ধ্বনিত হয়ে উঠল তার কণ্ঠস্বরে। কিন্তু রথিন বিচলিত হল না। সে বলল, বলুন। নগেনবাবু বললেন, এমন কথা তুমি ঠাকুমাকে বলতে সাহস করো আমাদের সামনে? রথিন বললে, কথাটা কি অন্যায় বলেছি? আমি বিবাহ করব, আমি ভেবে দেখব না? ঠাকুমা কথা দিয়েছেন জেনেও তুমি বলছো ভেবে দেখতে হবে? নগেনবাবু উঠে দাঁড়ালেন, বললেন, দাঁড়াও। এ বাড়িতে বাবার থেকে শুরু করে তোমার ছোট কাকা পর্যন্ত সকলের বিবাহ কখন হবে, কোথায় হবে, সে সবই স্থির করেছেন উনি। আজ? অত্যন্ত ধীর কণ্ঠে রথিন বললে, আজ সেকাল পাল্টে গেছে বাবা, এই কথাটা আপনি বুঝে দেখবেন না? অন্য সকলে স্তব্ধ হয়ে বসেছিলেন। নগেনবাবুর মা, রথিনের মা, সুরেনবাবু, ধীরেনবাবু, তাদের স্ত্রীরা দুজন, অন্নপূর্ণা দেবী পাথরের মতো বসেছিলেন। আমি অবাক বিস্ময়ে দেখছিলাম রথিনকে। দেখলাম অন্নপূর্ণা দেবীর অজ্ঞাত সারে তার বংশধারা গঙ্গা থেকে পদ্মা, ভাগীরথীর মতো দুভাগে কখন ভাগ হয়ে গেছে তা তিনি জানতে পারেননি, অথচ দুভাগ হয়ে গেছে নিঃসংশয়ে। অন্নপূর্ণা দেবী বললেন, সুরেশ্বর, বাড়ি যা বাবা, এখানে বিয়ে হবে না। তুই খরচ করবি বলছিস, মেয়ে সুন্দরী, পাত্রের অভাব হবে না, তুই বাড়ি যা। তারপর রথিনকে বললেন, আমার ভুল হয়েছে রথিন, তুই স্বাধীন হবার আগে তোর বিয়ে না দেওয়া। আজ তুই স্বাধীন। রথিন আর দাঁড়ালো না, সে ঘর থেকে বের হয়ে চলে গেল। আমি বললাম, খেয়ে যাব বড় মা, আমার খাবার কথা আছে যে। বাড়ি ফিরে এলাম এক বিচিত্র মন নিয়ে। অর্চনার বিয়ের ভাবনা আমার মন থেকে তখন যেন কোথায় হারিয়ে গেছে। আমার মনে শুধু ঘুরছে রথিন ডাক্তারের কথা। আশ্চর্য একটা ছেলে, তার সে আশ্চর্য রূপ এতকাল ওই অন্নপূর্ণা দেবীর পরমাদরের মধ্যেই লালিত হয়ে স্বচ্ছন্দ বৃদ্ধিতে বেড়ে উঠেছে। তিনিই তাকে যেন ঢেকে রেখেছিলেন। আজ আমাকে উপলক্ষ করেই অকস্মাৎ এক মুহূর্তে সে অন্নপূর্ণা দেবীর পরমাদরের সমস্ত আবরণ ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে এসে আপনার চেহারা নিয়ে দাঁড়ালো। যানবাজারে ফিরলাম আমি ওদের গাড়িতে। আমার গাড়ি আমি ফিরিয়ে দিয়েছিলাম। রাত্রে থাকবো কথা হয়েছিল, ইচ্ছে ছিল কথাটা পাকা করে নিয়ে ফিরব। বাধা উঠবে মনেই করিনি। বাধার মধ্যে বাধা বা অপেক্ষার মধ্যে অপেক্ষা থাকবে অর্চনাকে হয়তো একবার এনে দেখানোর, কিন্তু সে কোনো বাধাই নয়। অর্চনাকে পছন্দ ফটো দেখেই যখন হয়েছে, তখন চোখে দেখলে সে পছন্দ পরম আগ্রহে পরিণত হবে তাতে আমার কোনো সন্দেহই ছিল না। কিন্তু রথিনকে দেখে, তার কথা শুনে তার উপর কোনো ক্ষোভ আমার হলো না। এ বাড়ির ছেলে না হলে ভাবতাম হয়তো কারোর প্রেমে পড়েছে, হয়তো অসবর্ণ, কিংবা হয়তো অতি মডার্ন মেয়ে। বরং উল্টো মনে হলো। সেটা হলো হঠাৎ। ফিরে আসছি ও বাড়ি থেকে। গাড়িটা সার্কুলার রোড হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে ময়দান ভেঙে এসে উঠবে এসপ্ল্যানেডের সুরেন্দ্রনাথ রোড আর চৌরঙ্গীর জাংশনে। পথে দেখলাম খণ্ড খণ্ড জটলা এখানে ওখানে। তার মধ্যে 10-12টি ছেলেকে দেখলাম আহত অবস্থায় গাছতলার আড়াল দিয়ে যাচ্ছে। মনে পড়ে গেল একটা মিটিং ছিল মনুমেন্টের তলায়। নতুন রিফর্ম আইন প্রবর্তিত হয়েছে, সেই আইনকে বর্জন করবার জন্যই এই মিটিং করেছিল কংগ্রেসের লেফটিস্টরা। কংগ্রেসের সে সময়ের অবস্থার কথা আমার থেকে তুমি ভালো জানো সুলতা, হয়তোবা সে মিটিংয়ে তুমিও ছিলে, এমন হতে পারে। কংগ্রেসের মধ্যে দক্ষিণপন্থীদের বিরোধিতা করবার জন্য তরুণ দল, কংগ্রেসের মধ্যেই ছোট ছোট দল হয়েছে। পণ্ডিত নেহেরু লেফটিস্ট, লেফটিস্টরা তার মুখ চেয়ে থাকে, তবু তিনি দল গড়েননি। তার প্রিয়তমা পত্নী তখন মারা গেছেন। তার মৃত্যুর পর ফিরে এসে তিনিই তখন কংগ্রেসের সভাপতি। বোধহয় এই কারণেই তিনি দল গড়ার দিকে মনোযোগী হননি। সুভাষচন্দ্র নেহেরুর সমান জনপ্রিয়। তিনি ফরওয়ার্ড ব্লকের বীজ পুঁতেছেন, কিন্তু তা তখন বীজ হয়েই আছে, গাছ হয়ে দেখা দেয়নি।
তখন মানে সে সময়টায় দেশে তিনি ছিলেন না, মাসখানেক পর ফিরলেন। সেদিনও আমি কলকাতায় ছিলাম। এম.এন. রায় দল গড়তে উঠে পড়ে লেগেছেন। সব থেকে বেশি দানা বেঁধেছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। কৃষক আন্দোলন গড়ে উঠেছে স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে। ছাত্র ফেডারেশন গড়ে উঠেছে। কমিউনিস্ট পার্টি তখন জন্মেছে, কিন্তু অন্য একটা নামের আড়ালে বাল্যলীলা শুরু করেছে। সবল নয়, সুস্থ নয়। সুলতা হেসে বললে, হ্যাঁ, তখন ওরা ন্যাশনাল ফ্রন্টের নামে কাজ চালাতো। তাদের ইন্টারন্যাশনাল এবং অ্যান্টি ন্যাশনাল চেহারাখানা ওই নামের নামাবলী গায়ে দিয়ে বন্দে মাতরম বলে আওয়াজ দিত। যে মিটিংটার কথা বলছো তার কথাও মনে পড়ছে। ঠিক বলেছ, আমিও সে মিটিংয়ে ছিলাম। পুলিশ লাঠি চালিয়েছিল। হেসে সুরেশ্বর বললে, তাহলে আমি ভুল করিনি অনুমানে? সুলতা বললে, না, তা করনি। গোটা ভারতবর্ষেই তখন সাড়া পড়েছে। হ্যাঁ, সেই কারণেই সেদিন আহত অবস্থায় ওদের দেখে আমার মনে হয়েছিল হয়তোবা রথিন কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, বিয়েই হয়তো করবে না, এবং তার দক্ষিণপন্থী বাপ খুড়োদের, এমনকি অন্নপূর্ণা দেবীকেও সেটা জানতে দেয়নি। একটু চুপ করে থেকে সুরেশ্বর বললে, অকস্মাৎ যেন আমি বদলে গেলাম সুলতা। রায়বাড়ির এলাকার বাইরে এই ময়দানে যেন সারা ভারতবর্ষের আবেগ আমার বুকে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার মনে একটা প্রবল ইচ্ছে জেগে উঠল যে আমিও ঝাঁপ দেব, প্রায়শ্চিত্ত করব জীবনের। শুধু আমার নয়, আমার বাবার, আমার পূর্বপুরুষদের ইংরেজ আনুগত্যের প্রায়শ্চিত্ত করব। কেন নিজেকে আবদ্ধ করে রাখব এই পচে যাওয়া জমিদার বংশের জট পাকানো বন্ধনের মধ্যে? চৌরঙ্গীর মোড়টায় এসে দাঁড়ালাম। সেখানটা ফাঁকা, পুলিশ ছাড়া কেউ নেই। অ্যাংলো ইন্ডিয়ান সার্জেন্টরা সদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমার গাড়িটা থামিয়েও একবার দেখে নিলে আমার চেহারাটা, তারপর গাড়িটা ছেড়ে দিলে। গাড়িটা এসে জানবাজারের এই বাড়িতে থামল। আমি গাড়ি থেকে নেমে উপরে ঘরের দরজার কড়া নাড়লাম। ভিতর থেকে একজন চাকর দরজা খুলে দিলে। আমি ঘরে ঢুকতে যাব এমন সময় লম্বা বারান্দাটার ওধার থেকে কে আর্ত চিৎকার করে উঠল, বাবুজি, হুজুর, আমার রায় হুজুর। কে? কণ্ঠস্বরটা পরিচিত, এবং পর মুহূর্তেই মনে হলো এ তো হিলডার গলা। মনে পড়ে গেল কাল আমি যে ট্রেনে এসেছি সে সেই ট্রেনেই কলকাতা এসেছে, কিন্তু সে এখানে কেন? থমকে দাঁড়ালাম। পর মুহূর্তেই এগিয়ে এসে দাঁড়ালো কুইনি। খুব আশ্চর্য হইনি, কারণ হিলডার গলার স্বর আগে পেয়েছি। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার কুইনি? বড় বিপদে পড়ে এখানে এসেছি স্যার। রঘু ছিল, সেই এ বাড়িতে আমাদের ঢুকতে দিয়েছে, নইলে হয়তো। একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, জানি না কি হতো। ও বাড়িতে দাদিয়া ভাড়াটেদের সঙ্গে ঝগড়া করে যা তা গালাগাল করেছিল। হ্যারিস ওখানে তালা ভেঙে ঢুকেছে। তারা তাকে ঠেলে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পড়ে গিয়ে দাদিয়ার হাঁটুটা অত্যন্ত জখম হয়েছে। যার সঙ্গে এসেছিলাম, জন চৌধুরী, মারপিট শুরু হতেই পালিয়েছে। তাই এখানে এলো দাদিয়া। বললে, আর কোথা যাব? একটু চুপ করে থেকে আবার বললে, আর বলতে গিয়ে থেমে গেল কুইনি। কি আর? ভাড়াটেরা বললে, রায়বাবুরা নোটিশ দিয়েছে এবারই আমাদের, যেন অন্য কাউকে ভাড়া না দেওয়া হয়। শুনলাম 3 মাসের ভাড়া তারা প্রত্যেককে ছেড়ে দেবে। আমরা নোটিশ দিয়েছি? বিস্ময়ের আর সীমা রইল না আমার। না স্যার, আপনাদের বড় তরফের বাবুরা দিয়েছেন নোটিশ। আমাদের বড় তরফ মানে জ্যাঠামশাই যজ্ঞেশ্বর রায়? হ্যাঁ, তার নাম আছে। আর হ্যারিসের যে ঘরটা আমরা বন্ধ করে রেখেছিলাম, সেই ঘরটা হ্যারিসকে দিয়ে খুলিয়ে তাকে থাকতে দিয়েছেন বড় রায়বাবুর ছেলেরা। হ্যারিস এখন বলছে এ বাড়ি বড় রায়বাবুদের, এখানে তারা চিরকাল ভাড়া দিয়ে থাকে। আমার মা বাবাও ভাড়া দিত, আমার মায়ের বাবাও ভাড়া দিত, সে তার সাক্ষী। হ্যারিসই কলকাতায় এসে বড় রায়বাবুর কাছে গিয়েছিল। তার অসুখ, তার ছেলে যিনি সেটেলমেন্টের সময় কীর্তিহাট গিয়েছিলেন,
তিনি হ্যারিসকে দিয়ে এসব করিয়েছেন। কুইনির কণ্ঠস্বর কাঁপছিল। আমি বললাম, বেশ করেছো কুইনি, ভালোই করেছো। আমি খুশি হয়েছি আপনার ভাবতে পেরেছো, এসেছো এখানে। কিন্তু কিছু খেয়েছো? টপ টপ করে কুইনির চোখ থেকে জল ঝরে পড়ল। ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ, দোকান থেকে কিনে এনে খেয়েছি, কিন্তু দাদিয়া বড় জখম হয়েছে, অনেক রক্ত পড়েছে। আমি বললাম, আজ বড় ক্লান্ত আমি কুইনি, মনও ভালো নেই। কাল শুনবো, তুমি হিলডাকে বলো গিয়ে, কাল শুনবো, বুঝে দেখব। তবে বাড়ি তোমার এ আমি জানি, দরকার হলে এ কথা আমি বলবো, আদালতেও বলবো। বলে উপরে উঠে চলে গেলাম আমি। সুরেশ্বর বললে, সুলতা, সে রাত্রে আদৌ ঘুম হয়নি। আমার মনের মধ্যে পাশাপাশি 3টে চিন্তার স্রোত বইছিল, ঘুমোতে আমি পারিনি। একটা স্রোত অন্নপূর্ণা দেবী বড়মার বাড়ির ঘটনা এবং ওই রথিন ছেলেটিকে নিয়ে বিচিত্র অনুমান ও কল্পনা। অন্যটি কাল যে হাওয়াতে ময়দানে নিঃশ্বাস নিয়ে এসেছিলাম তার চিন্তা, ঘর সংসার বংশ সমস্ত কিছুর বাইরে যে জগতে ও জীবনের স্রোত বইছে তার গর্জন। সে রাত্রে এই শেষেরটা এত স্পষ্ট হয়ে উঠেছিল যে আমাকে কোনো মতে স্থির হতে দিচ্ছিল না, একটা প্রবল আকর্ষণে যেন টানছিল আমাকে। আজও পর্যন্ত আমার জানাশোনা জমিদার বংশের মধ্যে 2-4 ঘর ছাড়া কেউ এই ভারতের জীবনধারাকে সমর্থন করেননি। আমি নিজে গিয়ে বন্ড দিয়ে ফিরে এসেছি। বাবা গান্ধীজিকে অনেক মন্দ কথা বলে গেছেন। 1885 সালে কংগ্রেসের জন্ম হয়েছিল, প্রথম বম্বেতে, তারপর 1886 সালে কলকাতায়। সে সময়ে রায় বাহাদুর রত্নেশ্বর রায় জীবিত। বড় ছেলে দেবেশ্বর রায় তখন 23-24 বছরের তরুণ। কীর্তিহাটের লোক বলতো বড় কুমার। রত্নেশ্বর রায়ের ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশন থেকেই জন্মেছে। রাজা মহারাজা উপাধিধারী বড় বড় জমিদাররা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বেশি দিন ছিলেন না, কিন্তু সেকালের যারা একসঙ্গে জমিদার, ধনী এবং শিক্ষা ও বুদ্ধির ক্ষেত্রে উজ্জ্বল রত্ন, তারা এই অ্যাসোসিয়েশনেই ছিলেন। রাজা রাজেন্দ্রলাল মিত্তির, কৃষ্ণদাস পাল, রাজা দিগম্বর মিত্তির, মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর, উত্তরপাড়ার দোর্দণ্ড প্রতাপ জয়কৃষ্ণ মুখুজ্জে, এরা এর সঙ্গে ছিলেন। প্রথম কংগ্রেস হওয়ার কথা ছিল পুনায়, ছত্রপতি মহারাজাধিরাজ শিবাজির লীলাক্ষেত্র। জানি না এটা তারা সচেতন জাগ্রত বুদ্ধি নিয়ে করেছিলেন কিনা। মিস্টার হিউম, আমরা জানতাম মহামতি হিউম, ভাইসরয় লর্ড ডাফরিনের অনুমতি নিয়েই এর পত্তন করেছিলেন। দেশে তখন একটা জাগরণ এসেছে, বীরেশ্বর রায়ের কাল চলে গেছে, রত্নেশ্বর রায়, রায় বাহাদুরের কাল তখনও যায়নি, কিন্তু পোশাক বদলাচ্ছে। পুনাতে কি একটা এপিডেমিক হয়েছিল বলেই স্থান পরিবর্তন করে প্রথম অধিবেশন হয়েছিল বম্বেতে। বাংলার উমেশ বাড়ুজ্জে, W.C. ব্যানার্জি হয়েছিলেন প্রেসিডেন্ট। দ্বিতীয় অধিবেশন হলো কলকাতায়, তাতে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জ্যেষ্ঠের মতো সমাদর ও সাহায্য করেছিলেন। রাজা রাজেন্দ্রলাল মিত্তির শুধু ধনী নন, জমিদারিতে জমিদার নন, নিজে তিনি বিরাট পণ্ডিত। তিনিই ছিলেন কলকাতার সে কংগ্রেস অধিবেশনে রিসেপশন কমিটির চেয়ারম্যান। বম্বের দাদাভাই নওরোজি মূল সভাপতি। সভাপতি হিসেবে দাদাভাই নওরোজির নাম প্রস্তাব করেছিলেন উত্তরপাড়ার জমিদার, যার প্রতাপের ভয়ে প্রজারা কাঁপত, তিনি। তখন তার 79 বছর বয়স। সভাপতি দাদাভাই নওরোজি থেকে বিভিন্ন প্রভিন্সের ডেলিগেটরা মুক্ত কণ্ঠে কলকাতার সংবর্ধনার প্রশংসা করে গিয়েছিলেন। রায়বাহাদুরের আমলের জমা খরচের খাতায় 3 অঙ্কের একটা চাঁদা খরচ আছে, কিন্তু নিজে তিনি আসতে পারেননি, তীর্থে যাবার আয়োজন করেছিলেন। যোগ দিয়েছিলেন দেবেশ্বর রায়। তিনি ছিলেন ভলান্টিয়ার দলের একজন কর্তা এবং বহু জনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। 1988 সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে কংগ্রেস পৃথক হয়ে গেল। তার স্বতন্ত্র অস্তিত্ব হলো স্থায়ী অস্তিত্ব, তার লক্ষ্য হলো স্বতন্ত্র।
দৃষ্টি জমিদার ধনীদের ছাড়িয়ে আরও বিস্তৃত হল। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পৃথক হয়ে গেল। রত্নেশ্বর রায়ের কাগজপত্রের মধ্যে একখানা চিঠির নকল আছে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন লিখেছিল ন্যাশনাল কংগ্রেসের সেক্রেটারিকে। দীর্ঘ পত্র, তার কটা লাইন আমি নোট করে রেখেছি সুলতা। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কংগ্রেস সেশনে ডেলিগেট পাঠাবার জন্য অনুরোধের উত্তরে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার সর্বাধিকারী লিখেছিলেন, "No political association of the country can feel the least hesitation in sending delegates to a conference, but they will naturally shrink from associating themselves with a rival association, whose mode of action, whose methods and measures may often be diametrically opposite to those of their own." এরপর থেকে জমিদার শ্রেণী একরকম কংগ্রেস থেকে দূরে সরেছে, ছোঁয়াচ বাঁচিয়ে চলেছে। যেটুকু ছিল তা ছিল একগোছা না পাকানো সুতোর বাঁধনের মতো। তার অর্ধেকগুলো ছিঁড়ে গেল 1905 সালে, বাকিটা ছিঁড়ল 1921 সালে। সম্পদ যাদের থাকে সুলতা, তারা রাষ্ট্র বিপ্লব চায় না, আর সম্পদ যাদের আছে তাদের বাঁচবার স্বাদ বড় বেশি। ওই কথাগুলোই তার সাক্ষী। এর মধ্যেও হয়তো 2-4 জমিদারের দুঃসাহসী ও আবেগপ্রবণ ছেলে কংগ্রেস কেন বোমা পিস্তলের দলেও ঢুকেছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। কিছু দূর এগিয়ে গিয়ে জমিদার বাপকে ধরে পুলিশ আপিসে এসে নরেন গোসাইয়ের মতো অ্যাপ্রুভার হয়েছে। কিন্তু সেদিন যেন অনুভব করেছিলাম, না, এ আর এক যুগ, অন্তত রায়বংশের পক্ষে আর এক যুগ বলেই অতুলেশ্বর এই কাজ পেরেছে, অর্চনা তার সহকারিণী হতে চেষ্টা করেছে, মেজদি যে মেজদি তিনিও পেরেছেন, আমি কেন পারবো না? উত্তেজনায় মধ্যে মধ্যে উঠে বসেছি সেদিন রাত্রে। সে কতবার তা মনে নেই, তবে অনেক কবার তা মনে আছে। এরই মধ্যে আর এক চিন্তাও এসেছে। মাঝে মাঝে চিৎকার শুনতে পাচ্ছিলাম, যন্ত্রণাকাতর নারী কণ্ঠের চিৎকার। চেঁচাচ্ছিল গোয়ান বুড়ি হিলদা। সত্য বলবো তোমার কাছে সুলতা, মধ্যে মধ্যে এমন বিরক্তি বোধ করছিলাম যে ইচ্ছে হচ্ছিল চিৎকার করে ধমক দিই, থামতে বলি। একবার অন্তত মনে হয়েছিল যে দারোয়ানকে বলি, এমন চিৎকার করলে বের করে দে ওকে। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়েছিল কুইনিকে, কুইনির সঙ্গে সেই চিঠিগুলো, রত্নেশ্বর রায়ের দানপত্র, রায় অ্যান্ড কোম্পানির চিঠি ভায়লা পিদ্রুসকে, তার ছেলেকে পড়াবার খরচ দেবার কথা, ভায়লাকে মাসোহারা দেবার কথা, সঙ্গে সঙ্গে অসংখ্য আবছা প্রশ্ন। কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ছিল কুইনিকে। কুইনির মধ্যে একটা কি ছিল যা আমাকে তীব্র আকর্ষণে আকৃষ্ট করত। হয়তো মানুষের দেহের মধ্যে যে অনিবার্য আকর্ষণ থাকে নারী দেহের প্রতি, যার জন্য পরস্পরের দেখা হওয়া মাত্র নারী চঞ্চল হয়ে ওঠে, মুখ ফেরায়, ঘোমটা টানে, গায়ের কাপড়টা টেনে দেয়, পুরুষ বিস্ফারিত নির্লজ্জ দৃষ্টিতে দেখে, প্রতি মুহূর্তে এগুতে চায় জন্তুর মতো। কেবল মানুষ বলেই পারে না, সমাজ আছে বলে পারে না, গভর্নমেন্ট আছে বলে পারে না। এটা তাই। ভেবে দেখো সুলতা, কোন জগৎ থেকে কোন জগতে গিয়ে পড়ছিলাম আমি। কোথায় দেশ, মানুষ, আত্মদান, আবার কোথায় পুরুষ আর নারী, দৃষ্টিতে মোহ, অন্তরে প্রবল আকর্ষণ, তার সঙ্গে বংশের একটা অন্যায় সংযোগের রহস্যময় কিছু। তাকে কি বলবো বুঝতে পারছি না। বারবার নিজেকে তিরস্কার করেছিলাম সেদিন। রায় বাহাদুর রত্নেশ্বর রায়ের ডায়েরির মধ্যে কিছু কিছু বিচিত্র আত্মবিশ্লেষণ আছে। ডায়েরি তিনি বিলুপ্ত করে দেবেন এই ইচ্ছে তার ছিল। ডায়েরির দপ্তরের উপর লেখা ছিল, এগুলিকে আমার চিতায় পুড়িয়ে দিও। যদি তা কোনো কারণে না হয়, অর্থাৎ যদি শেষ সময়ে আমি একথা বলে যেতে না পারি এবং এই লুকোনো দপ্তর কারুর চোখে না পড়ে থেকেই যায়, তবে এ ডায়েরিকেও পড়ো না। যে পড়বে সে ব্রহ্মহত্যার, পিতৃহত্যার পাতকগ্রস্ত হবে এবং সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন 14 পুরুষ নরকস্থ হবে। তার কারণ শ্যামাকান্তের কাহিনী
সোমেশ্বর রায়ের কাহিনী, বিমলা দেবীর সন্তান চুরির কাহিনী তিনি পৃথিবী থেকে মুছে দিতেই চেয়েছিলেন, কিন্তু পৃথিবীতে তা হয় না। রায়বাড়ির ক্ষেত্রে আমি তার সকল নিষেধ অমান্য করলাম। আমি পড়েছিলাম সুলতা তোমার জন্যে। ঠাকুরদাস পালের খুনের মধ্যে তিনি কিভাবে কতখানি জড়িয়েছিলেন তাই জানবার জন্য এবং বিচার করবার জন্য বটে। সেই সূত্রে পেলাম রায়বংশের গোপন করা ইতিহাসের কথা। কি সে গুপ্ত কথা? তার নির্দেশ মানিনি। চতুর্দশ পুরুষ নরকস্থ হবে এ কথা বিশ্বাসই করতাম না। আর পিতৃহত্যা, ব্রহ্মহত্যার পাপ এ আমাকে অর্ষাবে বলে ভয়ও করিনি। পড়তে পড়তে এই মানুষটিকে ভয় হয়েছে তার কঠোরতার কথা পড়ে, সত্যবাদিতা দেখে। মনের কথা এক বিন্দু গোপন করেননি ডায়েরিতে এবং বিচিত্র রঙে রূপে নিজেকে প্রকাশ করেছেন। সুলতা, কিছুক্ষণ আগে অঞ্জনার সঙ্গে তার যে কথাবার্তা হয়েছিল একখানি ঘরের মধ্যে, যখন সরস্বতী বউ দ্বিতীয়া কন্যা প্রসবের পর অসুস্থ এবং শোকার্ত, কারণ মেয়েটি মারা গেছে, সেই নিরিবিলিতেও যে সাংঘাতিক কথাগুলি অঞ্জনা বলেছিল এবং তার উত্তরে তার যে স্বরূপটি প্রকাশ করেছিলেন তা তোমাকে শুনিয়েছি। তোমাকে বলতেই হবে যে তিনি গোপন কিছু করেননি। এমনকি নিজের মনের অন্ধকার কোণে নিরন্তর অন্ধকারের মতো যে গোপন কামনাটি লুব্ধ পশুর মতো দাঁড়িয়েছিল তাকেও তিনি গোপন করেননি। এই রত্নেশ্বর রায়ের আর এক দিনের বা 2-3 দিনের ডায়েরির মধ্যে বোধহয় সারা জীবনটা আকাশের আলোর নিচে পৃথিবীর মতো মেলে ধরা আছে। তার মধ্যে দেখেছি এক একটা জায়গা আছে বড় ভয়ঙ্কর। মানুষের সত্য জীবনে যা আছে গোটা পৃথিবীতে বোধহয় কোথাও তা নেই। টেবিলের উপর থাকবন্দি ডায়েরিগুলি থেকে উপরে সেই খাতাখানা টেনে নিলে যেখানকার মধ্যে থেকে কিছুক্ষণ আগে অঞ্জনা এবং রত্নেশ্বরের কথা কাটাকাটির বিবরণ পড়ে শুনিয়েছিল, এক চিহ্নিত স্থান খুলে বের করে সুরেশ্বর বললে, ওই ঘটনার 3 মাস পর অঞ্জনা একদিন সকালে অদৃশ্য হয়ে গেল। এ ডায়েরি সেই দিনের ডায়েরি। লিখেছেন, প্রভাতে গাত্রোত্থান করিয়া উঠিয়াই শুনিলাম অঞ্জনা গৃহত্যাগিনী হইয়াছে। এত সাবধানতা অবলম্বন করিয়াছিলাম, প্রতি দরজায় তালা চাবির ব্যবস্থা করিয়াছিলাম, দারোয়ান ছিল, কিন্তু তথাপি সে পলাইয়াছে। সংবাদটা শুনিয়া মনে হইল মুহূর্তে একটা প্রকাণ্ড ঝঞ্ঝা আমার মাথার মধ্য দিয়া বহিয়া যাইতেছে। মনে হইতেছে আমার অন্তর শালমলি বৃক্ষ বা বটবৃক্ষের মতো এই ঝঞ্ঝার মূল লইয়া অর্থোৎপাটিত হইয়া ভূতলাশায়ী হইতেছে। আমি অবশিষ্ট মূলগুলি দিয়া এবং প্রধান মূলটি দিয়া এখনো কোনো রকমে টলায়মান অবস্থায় দাঁড়াইয়া রহিয়াছি। চক্ষে দেখিলাম জীবনের যত অশুভ এবং মন্দ বুদ্ধি ও মতি, কুটিল সন্দেহ ও আশঙ্কা, জটিল জট পাকানো কামনা এবং ভাবনা সব আজ এই ঝড়ের আঘাতে মৃত্তিকার অভ্যন্তর হইতে পঙ্কশায়ী মূলের মতো উপরে উঠিয়া শত মুখ বিস্তার করিয়াছে। যত ক্রোধ তত আক্রোশ, নিগূঢ়তম মন্দ মতলব মনের মধ্যে খেলিয়া যাইতে লাগিল। খুন করিতে ইচ্ছা হইল, আত্মহত্যা করিতে ইচ্ছা হইল। ক্রমে তাহা হইতে এত ক্রোধ হইল যে মুখ হাত ধুইতে ধুইতে চৌকিতে বসিয়া প্রস্তরের মতো নিশ্চল হইয়া গেলাম। অঞ্জনা পলাইয়াছে? কাহার সহিত পলাইয়াছে? মনে মনে সব বুঝিতেছি। এই সেই শয়তান, রবিনসন হত্যাকারী আলফান্সো পেদ্রুস। সে রবিনসনকে হত্যা করিয়া এখান হইতে গোয়া এবং গোয়া হইতে পর্তুগাল গিয়াছিল, কিন্তু কিছু দিন হইল আবার আসিয়া হাজির হইয়াছে। আজ পিতৃদেব থাকিলে এবং দেওয়ানজি থাকিলে হয়তো অসম সাহসিক কিছু করা যাইত। আমি ভুল করিয়া তাহাকে একটা চাকরি দিয়া বাঁধিয়া রাখিতে চেষ্টা করিলাম। দেশে আজ কয় বৎসর নীল লইয়া আন্দোলন চলিতেছে। দেশের সাধারণ লোকজন উৎসন্নে যাইতে বসিয়াছে। মহারানী ইংলণ্ডেশ্বরী স্বহস্তে ভারত শাসনের ভার লইলেন, কিন্তু অদ্যাপি ইংরাজ ব্যবসাদারদের প্রতাপ গেল না।
গোটা দেশের শাসন প্রণালী ও পদ্ধতি তাহারাই স্থির করিতেছে। হিন্দু পেট্রিয়টের হরিশ মুখোপাধ্যায় মহাশয়ের মতো ব্যক্তির যুক্তি প্রতিবাদ ইহারা গ্রাহ্য করে না। ফাদার লংয়ের মতো ব্যক্তিকেও জেলে প্রেরণ করে। সুতরাং অনেক প্রকার চিন্তা বিবেচনা করিয়া ম্যানেজারের সঙ্গে পরামর্শ করিয়াই আলফান্সোকে হাতে রাখিবার জন্যই মাসিক 100 টাকা বেতনে বন্দুক ইত্যাদির তদবির করিতে এবং প্রয়োজন হইলে সাহেব সুবাদের শিকারের ব্যবস্থা করিতে তাহাকে রাখা হইয়াছিল। আলফান্সোকে এখানেই রাখিয়াছিলাম, কারণ ও অঞ্চলের 2-4 জন চিনিতেও পারে। লোকটার নাম পাল্টাইয়াছিল। পূর্বে দাড়ি গোঁফ দুইই ছিল, এখন দাড়ি কামাইয়া ফেলিয়াছে। সোফিয়াবাইকে শ্রদ্ধা করি এবং ইহাও বিশ্বাস করি যে তাহাকে বেতন দিয়া পিতার মনোরঞ্জনের জন্য বাকি জীবনটার ভার তাহার লইয়াছিলাম বলিয়াই রায়বংশের সকল গোপন কথা কখনো আর প্রকাশ পাইবে না। পিতা গত হইয়াছেন, মাতা স্বর্গে গিয়াছেন, সফিবাইকে পাঠাইয়াছি গোয়ালিয়রে। তানসেনের সমাধিস্থল পরিষ্কার করিয়া ধূপ দ্বীপ জ্বালিয়া বাকি জীবনটা কাটাইয়া দিবে। আলফান্সোকেও ঠিক সেই কারণেই রাখিয়াছিলাম। ভাবিয়াছিলাম ক্রমশ পোষ মানাইয়া আমাদের গোয়ানপাড়ায় একটা বিবাহ দিয়া বাস করাইব, বাড়ি করিয়া দিব। ঘর সংসার ছেলেপুলে হইলেই লোকটা সার্কাসের পোষা চিতায় পরিণত হইয়া যাইবে। না হয় তখন কীর্তিহাটের জঙ্গল অঞ্চলে সুন্দরবনের দিকে লোকটাকে পাঠাইয়া দিব। আপনা আপনি হারাইয়া যাইবে, কিন্তু লোকটা আমার পিঠের উপর ছুরিকাঘাত করিয়া দিয়া চলিয়া গেল। সংবাদটা শুনিয়া যেন আমি ক্রোধে ক্ষোভে যন্ত্রণায় উন্মাদ হইয়া গেলাম। সঙ্গে সঙ্গে ইচ্ছা হইল দামিনী ঝি খবরটা আনিয়াছে তাহার বুকে একটা লাথি মারিয়া ফেলিয়া দিয়া বলি, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। অঞ্জনা যায় নাই, যাইতে পারে না, না না পারে না, আমাকে ছাড়িয়া সে। কিন্তু তাহা পারিলাম না। ক্রমশ উত্তেজনা হ্রাসপ্রাপ্ত হইল, উত্তপ্ত রক্ত শীতল হইল, মনে হইল জমিয়া প্রস্তরীভূত হইয়া গিয়াছে। মৃদুস্বরে বলিলাম, পলাইয়াছে? কোথায়? গঙ্গায়। দামিনী বলিল, সে একখানা চিঠি রাখিয়া গিয়াছে, চিঠিখানা বৌরানীর নিকট রহিয়াছে। তিনি বলিলেন আপনাকে ডাকিতে। ঘরে আসিয়া দেখিলাম দেবুকে লইয়া বসিয়া আছেন মদীয় শাশুড়ি ঠাকুরানী এবং বিছানায় শুইয়া আছে স্বর্ণলতা। শাশুড়িকে দেখিবা মাত্র অগ্নিবৎ প্রজ্বলিত হইলাম। ইনি সর্বনাশের একটি হেতু। ইনি মাস্টারের পূর্বে স্বর্ণলতাকে যখন কীর্তিহাট হইতে কলকাতা আনা হইয়াছিল, তখন কীর্তিহাটে গিয়া দেবেশ্বরকে অঞ্জনার কোল হইতে কাড়িয়া লইয়াছিলেন। এসটিও সাহেবের পত্নী মেম সাহেব সভ্যা রমণী, তিনি শুনাইয়াছিলেন অঞ্জনা দেবেশ্বরকে অসভ্য কথা শিখাইতেছিল। শুধু তাহাকে দোষ দিয়াই বা লাভ কি? তাহার কথায় আমিও তো সায় দিয়াছিলাম। অঞ্জনাই দেবেশ্বরকে মানুষ করিত, তাহারই অনুগত ছিল সে। তাহার কোল ছাড়া তাহার ঘুম আসিত না। তাহার জন্যই সে অনেক রাত্রি পর্যন্ত বারান্দায় দেবেশ্বরকে কাঁধে ফেলিয়া পায়চারি করিয়া ঘুমপাড়ানি গান গাহিয়া ফিরিত। মনে পড়িল এই ছড়াটাই সে বেশি গাহিত। সে যদি তোমার মা হতো, ধুলো ঝেড়ে তোমায় কোলে নিত। মাস 5 আগে শাশুড়ি ঠাকুরন স্বর্ণলতার অন্তর্বর্তী অবস্থায় শরীর খারাপ শুনিয়া দেখিতে আসিয়াছিলেন। অঞ্জনা দেবেশ্বরকে কি একটা অশ্লীল কথা বলিয়াছিল। অশ্লীল এই অর্থে যে হনুমান দম্পতির সঙ্গম দেখিয়া দেবেশ্বর অঞ্জনাকে প্রশ্ন করিয়াছিল, পিসি দেখো দেখো কি হইতেছে। অঞ্জনা হাসিয়া ফেলিয়াছিল এবং ব্যাপারটা তাকে অশ্লীলভাবে বুঝাইয়া বলিয়াছিল, এমন সবাই করে বাবা, সবাই করে। তাহার পরও অনেক কথাটা শাশুড়ি ঠাকুরন শুনিয়া স্বর্ণলতাকে বলিয়াছিলেন, স্বর্ণলতা আমাকে বলিয়াছিলেন, এবং শাশুড়ি জেদ ধরিয়াছিলেন কলিকাতায় যাইতেছে, সেখানে সাহেব বাড়ির সুদক্ষ আয়া নিযুক্ত করা হোক দেবেশ্বরের জন্য। কলিকাতায় আসিয়া তাহাই হইয়াছে। সাহেব বাড়ির আয়া আসিয়াছে। দেবেশ্বরেরও তাহাকে বেশ পছন্দ হইয়াছে। তাহার সাজ গোছ বিধি ব্যবস্থা সত্যই ভালো। অঞ্জনা তাহাতে কাঁদিয়াছিল। তাহার পর এই সর্বনাশের
রায়বাড়িতে এই কলঙ্ক লেপনের সূত্রপাত। কখন কি করিয়া সে ওই দুর্দান্ত আলফানসোকে দেখিয়াছিল, কি করিয়া যোগাযোগ করিয়াছিল, তাহা কেহই জানিতে পারে নাই। 5 মাস প্রায় কলিকাতা আসা হইয়াছে। অঞ্জনাকে সঙ্গে লইয়াই আসিয়াছি। অঞ্জনার স্বামী একটা ব্রাত্য রমণী লইয়া ব্যভিচার প্রমত্ত হইয়াছে, সুতরাং তাহাকে জোর করিয়াই লইয়া আসিয়াছিলাম। মাস 2 পরে, অর্থাৎ আজ হইতে 3 মাস পূর্বে প্রথম আমার নজরে আসিল অঞ্জনা আলফানসোর সহিত দূর হইতে হাস্য বিনিময় করে। চোখে পড়িল আমারই। কয়েকদিন হইতে দেখিতেছিলাম আলফানসো হঠাৎ যেন অতিরিক্ত হাঁকডাক শুরু করিয়াছে এবং দারোয়ানদের কুস্তির আখড়াতেও কুস্তি লড়িতে আরম্ভ করিয়াছে। পোশাক পরিচ্ছদেরও বাহার বাড়িয়াছে এবং সে এই বাড়িতে বেশিক্ষণ কাটাইতেছে। তাহার ডিউটি নামমাত্র একবার সকালে আসিয়া প্রথমে ঘোড়াগুলোকে দেখে এবং সেগুলোকে টহল দেওয়ায়, তারপর বন্দুক ও কার্তুজগুলা গুনিয়া দেখিয়া কলকাতা দপ্তরের ম্যানেজারকে সব ঠিক হয় বলিয়া সেলাম বাজাইয়া চলিয়া যায়। আবার অপরাহ্নে আসে, তখন কাজ যৎসামান্যই। আর কাজ পড়ে কোনো গাড়ি কারখানায় গেলে, সেখানে মেরামতের কাজ দেখিয়া আসে। বাড়িতে মেরামতযোগ্য হইলে সে নিজেই খুলিয়া তাহা করিয়া ফেলে। তবে আমি তাহা ঠিক পছন্দ করি না, কারণ যত অস্পৃশ্য চর্বির যথেচ্ছ ব্যবহারের ফলে কোথায় যে কোন স্পর্শদোষ কিভাবে ঘটে তাহা কে বলিতে পারে। এবার তাহার এই উল্লাসময় পরিবর্তন দেখিয়া আমার মনে হইয়াছিল আলফানসো বোধ হয় আবার কোর্টশিপ করিতেছে। রবিনসনের কুঠিতে গোয়ানপাড়ায় বিদ্রুষের যে একটা সৎবোন লইয়া গিয়াছিল, সে মেয়েটা আলফানসো পর্তুগালে চলিয়া গেলে অন্য একজনকে বিবাহ করিয়াছে। আলফানসো পর্তুগালে বিবাহ করিয়াছিল, কিন্তু কি কারণে তাহাকে ডাইভোর্স করিয়া চলিয়া আসিয়াছে। সেই কারণেই এরূপ ভাবিয়াছিলাম, কিন্তু তাহার দৃষ্টি যে রায়বাড়ির অন্দর ভেদ করিয়া অঞ্জনার প্রতি নিবদ্ধ হইয়াছে তাহা বুঝিতে পারি নাই। কেমন করিয়া বুঝিব? একজন হিন্দু নারী, ব্রাহ্মণ কন্যা, তাহার এমন মতি হইতে পারে, কি করিয়া বুঝিব? অবশ্য সমাজে গুপ্ত ব্যাধির মতো ব্যাধি আছে। ব্যাধি বড় বাড়ি ছোট বাড়ি বাঁচে না। বড় বাড়ির বড় শিক্ষাকেও ব্যর্থ করিয়া নানা অনাচার ঘটায়। কাশীধামে থাকিতে ইহার অজস্র দৃষ্টান্ত দেখিয়া আসিয়াছি, ঘৃণা করিয়াছি, কিন্তু কখনো ভাবি নাই যে এমন কিছু আমার বাড়িতে ঘটিতে পারে। অন্য জমিদারের বাড়িতে ঘটে। জমিদার, ব্যবসাদার, ব্রাহ্মণ, চণ্ডাল, এ পাপ যেখানে সূচি ছিদ্র পথ পায় সেইখানেই প্রবেশ করে। অন্যে পরেকা কথা, দেবতাদের গৃহেও ঘটে। ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে ধর্ষণ করিয়াছিলেন। অহল্যা পাষাণী হইয়াছিলেন। চন্দ্র বৃহস্পতি পত্নী তারাকে হরণ করিয়া লইয়া পালাইয়াছিলেন এবং বৃহস্পতি তারাকে চন্দ্রের ঔরসজাত পুত্র বুধসহ আবার গ্রহণ করিয়াছিলেন। তবুও আমার বাড়ির, আমি রত্নেশ্বর, আমার বাড়িতে এমন ঘটিবে কল্পনাও করিতে পারি নাই। হঠাৎ চোখে পড়িয়া গেল ব্যাপারটা। প্রথম পিতৃদেবের আমলের চাকর মহিন্দার এবং দারোয়ানদের ঘর হইতে ছেদি সিং ব্যাপারটা লক্ষ্য করিয়াছিল এবং আমাকে তাহা জ্ঞাত করিলে আমি ব্যাপারটা আড়াল হইতে সচক্ষে লক্ষ্য করিলাম। দেখিলাম ছাদের আলসের উপর ভর দিয়া সে এবং আলফানসো অন্তরালের একটি গলিতে দাঁড়াইয়া পরস্পরে হাসিতেছে, ইঙ্গিত বিনিময় হইতেছে। ছেদির নির্দেশ মতো আমি ম্যাথর নির্গত হইবার গলিপথ ধরিয়া আসিয়া আলফানসোর পিছনে দাঁড়াইয়াছিলাম। আলফানসো আমাকে প্রথমটা দেখে নাই, কিন্তু আলসে হইতে অঞ্জনা আমাকে দেখিয়াছিল এবং সঙ্গে সঙ্গেই প্রায় অদৃশ্য হইয়াছিল। আলফানসোকে প্রশ্ন করিতে গিয়াও পারিলাম না। অঞ্জনার আকস্মিক অন্তর্ধানে হতচকিত আলফানসো ফিরিয়া আমাকে দেখিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইয়া গেল। আমি ধর ধর বলিয়া চিৎকার করিতে পারিলাম না, কারণ মুহূর্তে কারণটা এমনই বৃহদাকার ও কুৎসিত হইয়া উঠিবে যে যাহা শুধু অঞ্জনাকে লইয়াই হইবে না, কলিকাতার অভিজাত মহলের কাছে রায়বাড়ির মাথাই হেঁট হইবে। ওই ম্যাথর চলাচলের পথ ধরিয়াই যেমন চোরের মতন গিয়াছিলাম,
তেমনি চোরের মতো ফিরিয়া আসিয়াছিলাম। সারা দিন ভাবিয়া স্থির করিতে পারি নাই কি করিব। আলফান্সোর উপর নিষ্ঠুর ক্রোধ সত্ত্বেও চুপ করিয়াছিলাম। লোকটা এখনই যদি নীলকর সমাজে গিয়া সব ব্যাপারটা প্রকাশ করিয়া দেয় তবে সর্বনাশ হইবে। ইংরেজ জাত অতি ভয়ানক জাত। এমনিতে সে ভদ্র ন্যায়পরায়ণ, কিন্তু ইংরেজদের এক বিন্দু রক্তের জন্য সে কি না পারে। ওহ, সিপাহী বিদ্রোহ দমন করিয়া শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের পুত্রদের হুমায়ুন বাদশাহের কবর হইতে টানিয়া বাহির করিয়া আনিয়া খুনি দরওয়াজায় ফাঁসি দিয়া দেহগুলিরও সৎকার করিতে দেয় নাই। ইহারা সব পারে। কাশীতে বালক দিগকে গুলি করিয়া হত্যা করিতে দেখিয়াছি। পা কাটা ছেদি আজও আমার চোখের সম্মুখে রহিয়াছে। ডাকিয়া তিরস্কার করিলাম অঞ্জনাকে। আশ্চর্য, অঞ্জনা সেদিন যে উত্তর দিয়াছিল তাহাতে শুধু স্তম্ভিতই হই নাই, তাহার ঠিক উত্তরও খুঁজিয়া পাই নাই। শুধু কয়েকদিন ধরিয়াই ভাবিয়াছিলাম, অপরাধ কি আমার? অপরাধ ধর্ম অনুসারে আমার নিশ্চয় নয়, তবুও নিজেকে অপরাধী না ভাবিয়া পারি নাই। হ্যাঁ, অঞ্জনাকে আশ্রয় দিয়া আমার নিজের কাছে আমি রাখিয়াছি, নিজের জন্য রাখিয়াছি, স্বর্ণলতার জন্য ঠিক নহে। তাহাকে প্রশ্রয়ও আমি দিয়াছি, ইহা স্বীকার করি, কিন্তু পাপ অভিপ্রায় আমার ছিল না। তাহার কল্যাণের জন্য রাখিয়াছিলাম এবং আমার তাহাতে আনন্দ বলিয়াও রাখিয়াছিলাম। আমার এই আনন্দ তাহার মনে আশা উদ্রিক্ত করিয়া থাকিবে, হ্যাঁ, ইহা স্বাভাবিক। অঞ্জনাকে এই জন্যই শাস্তি দিতে পারি নাই। আলফান্সো সেই দিন হইতে আর আসে নাই। আমি সন্ধানের জন্য গোয়ানপাড়ার পিদ্রুসকে লাগাইয়া জানিলাম সে ভীত হইয়াছে এবং বলিতেছে সুযোগ পাইলেই সে কলিকাতা হইতে গোয়া পলাইয়া যাইবে। যাইবার পূর্বে তাহার অনিষ্ট করিবার চেষ্টা করিলে সে নীলকরদের পত্র লিখিয়া রবিনসন বৃত্তান্ত জানাইয়া দিবে, ইহাই অনুমান করিয়াছিলাম। অবশ্য কলিকাতায় বা ব্রিটিশ এলাকায় থাকিতে সে ইহা পারিবে না। তাহা হইলে মামলায় তাহাকেই দণ্ডভোগ করিতে হইবে। আমারও হাঙ্গামা কম হইবে না, কিন্তু আমার অর্থ, আমার সম্মান, গভর্নমেন্ট ঘরে আমাদের রেকর্ড, এ সমস্তই আমার সহায়, আমার অনুকূলে। আমি তাহাতে অবশ্যই উত্তীর্ণ হইব। তথাপি গোয়ানপাড়ার পিদ্রুসকে বলিলাম, তাহাকে বলিও এইরূপ করিবার চেষ্টা করিলে একজন ইংরেজকে দিয়াই আমি তাহাকে শেষ করাইব এবং আমিই তাহাকে ধরাইয়া দিব। তদপেক্ষা তাহাকে বলো আমি আবার তাহাকে কিছু টাকা দিতে প্রস্তুত আছি। সে চিরদিনের মতো ব্রিটিশ ভারত ছাড়িয়া চলিয়া যাও। প্রস্তাবে সে রাজি হইয়াছিল এবং অ্যাটর্নি বাড়িতে নগদ টাকা লইয়া অ্যাটর্নিদের তৈরি একখানি কনফেশন পত্রে সই করিয়া দিয়াছে এই পরশু তারিখে। আর আজ দেখিতেছি অঞ্জনা নিরুদ্দেশ। কাহার সহিত নিরুদ্দেশ ইহা কি আমার নিকটেও প্রশ্ন? না, ইহা আমার নিকট দিবালোকের মতো স্পষ্ট, বক্ষের অভ্যন্তরে যেন আগ্নেয়গিরির মতো প্রধূমিত। শাশুড়িকে দেখিয়াই আমার সর্বাঙ্গ যেন প্রজ্বলিত হইয়া উঠিল। ইনি 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 অঞ্জনার অন্তর্ধানের প্রথম কারণ। ইনি এই কলিকাতার আধা ব্রাহ্ম এসটিও সাহেবের মেম সাহেব, ইনি প্রথম কারণ। দেবেশ্বরকে অঞ্জনার নিকট হইতে কাড়িয়া লইয়াছেন ইনি। সাহেব বাড়ির আয়া আনাইয়া রাখিয়াছেন ইনি। ইহারা স্বামী এবং স্ত্রী উভয়ে যত বয়স হইতেছে ততই বেশি করিয়া সাহেব মেম হইয়া উঠিতেছেন। আমার শ্বশুরই পরামর্শ দিয়াছিলেন আলফান্সোকে মাহিনা দিয়া রাখিবার জন্য। হাজার হোক, একজন গোয়ানিজ ফিরিঙ্গি সাদা চামড়া চাকর থাকিবে, শিকার করিবার সময় সাহেবদের মনোরঞ্জন করিবে। তাহা ছাড়া লোকটার মুখ যখন বন্ধ করার প্রয়োজন তখন তাহাকে নিশ্চয় রাখিবে। আজ তাহার ফল ফলিল, যাহা হইবার হইয়া গেল। যে পত্রখানি অঞ্জনার শয্যার উপর পাওয়া গিয়াছে সেই পত্রখানি লইয়া এসটিও সাহেব দুহিতা কীর্তিহাটের বিদ্যাবতী বধূ ঠাকুরানী বলিলেন, দেখো অঞ্জনার কীর্তি দেখো। এসটিও মেম বলিলেন, আমি জানিতাম সেদিন দেবেশ্বরকে যাহা বলিতেছিল তাহা হইতেই আমি এমনি একটা কিছু অনুমান করিয়াছিলাম। দারুণ ক্রোধে পত্রখানা হাতে লইয়া সেখান হইতে চলিয়া আসিলাম
এবং স্থির করিলাম শ্বশুরকে লিখিব যে এই ধরনের ঘন ঘন কন্যার বাড়ি আসাটা তাহার মেম সাহেবের পক্ষে মর্যাদাহানিকর হইতেছে। আমি পত্রখানা পড়িলাম। আমি আলফানসোর সঙ্গেই যাইতেছি। তোমাদের অনেক খাইয়াছি, পড়িয়াছি, অনেক দিয়াছ, গহনা কাপড়, আর কিছু লেখাপড়া শিখিয়াছি, কায়দা কানুন শিখিয়াছি। এবার খ্রিস্টান হইব, ইংরাজি শিখিব, খাঁটি মেম সাহেব হইব। স্বেচ্ছায় যাইতেছি এবং লাট সাহেবের কাছে জানাইতেছি যে আমি খ্রিস্টান হইতে চাই, কিন্তু আমার আত্মীয় স্বজনেরা বাধা দিতে পারেন বলিয়া হুজুর লর্ড বাহাদুরের শরণাপন্ন হইতেছি। সুরেশ্বর বললে, এরপর ডায়েরি লিখবার সময় রত্নেশ্বর রায় যেন উন্মাদ হয়ে গিয়েছেন। তখন লিখেছেন, ইচ্ছা হইতেছে আজই 1,00,000 টাকা লাগিলেও খরচ করিয়া আলফানসোকে হত্যা করাইব, ওই গোয়ানপাড়ার বিদ্রুসকে দিয়াই হত্যা করাইব। লোকটাকে কোনো মতে মুখ বাঁধিয়া তুলিয়া আনিয়া প্রথমে আঙুল কাটিব, তারপর চোখ 2টা গালিয়া দিব, তাহার পর জিভটা কাটিয়া দিব এবং কানেও বধির করিয়া দিব, হত্যা করিব না। আবার লিখেছেন, অঞ্জনাকে পাইলে তাহাকে অন্য শাস্তি দিব না, তাহাকে টাকা পয়সা সাজ পোশাক দিয়া সাজাইয়া গড়ানহাটা সোনাগাছি অঞ্চলের বার বনিতা সাজাইয়া বলিব, এই পথ ছাড়া তোমার পরিতৃপ্তি হইবে না, ইহাই তোমার অবশ্যম্ভাবী পরিণাম। আমার অভিষেকের দিন একরূপ সংকল্প করিয়া তোমার ভার লইয়াছিলাম, সুতরাং ইহা হউক পাপের পথ, এই পথেই তোমাকে দাঁড় করাইয়া দিয়া কর্তব্য পালন করিতেছি। তাহার কামার্ততার শাস্তিস্বরূপ তাহাকে বহু ভোগ্যা করিয়া ছাড়িয়া দিব। বলিব, প্রীতিনি তুমি, এই পিণ্ডেই তোমার তৃপ্তি, তাহাই গ্রহণ করো। তারপর আবার লিখেছেন, ইচ্ছা হইতেছে আলফানসোকে টাকা দিয়া ওই আলফানসো ভুক্তা সৈরিনীকে আনিয়া কীর্তিহাটে সিদ্ধ পীঠতলায় বলিদান দিই এবং মাংস টুকরা টুকরা করিয়া ছড়াইয়া দিই। পশু পক্ষী কীটপতঙ্গ কুকুর শৃগাল শকুনি গৃধিনীরা খাইয়া নিশ্চিহ্ন করিয়া দিক। ডায়েরিতেই আছে, পরপর 3 দিনের ডায়েরিতে যা রয়েছে সে যেন কোনো হঠাৎ উন্মাদ হয়ে যাওয়া মানুষের ডায়েরি। মধ্যে মধ্যে অজস্র কাটাকুটার চিহ্ন। তার মধ্যে পেলাম একজন সহিসের পিঠে 10 কোড়া লাগাবার হুকুম দিয়েছিলেন। 3 জন দারোয়ানের জবাব হয়েছিল, কারণ রায়বাড়ির 2টো গেটে 2 জন পাহারা ছিল আর একজন হাতার মধ্যে টহল দিয়ে ফিরছিল। এর মধ্যে থেকেও যখন অঞ্জনা পালিয়েছে তখন প্রথম এবং প্রধান দায়িত্ব তাদের। কিন্তু তারা কিছু বলতে পারেনি। বলবে কি? জানতেও কিছু পারেনি, কারণ সদর কোনো পথে অঞ্জনা অদৃশ্য হয়নি। সে অদৃশ্য হয়েছিল ম্যাথর যাওয়ার গলিপথটার দরজা খুলে সেই গলিপথে পথে, এবং এসে আলফানসোর সঙ্গে মিলিত হয়েছিল একেবারে রিপন স্ট্রিটের ধারে। এ পথ তাকে বাতলে দিয়েছিল গোয়ানপাড়ার বিদ্রুসের এক চেলা গোয়ান। রায় বাহাদুর খুন করেছিলেন একেই, কিন্তু তারপর এর জন্য যে কঠোর প্রায়শ্চিত্ত করেছিলেন সে এক পরমাশ্চর্য সুলতা, পরমাশ্চর্য। তিনি ডায়েরিতে লিখেছেন, মানুষের মন যখন নিষ্ঠুর আঘাতে আহত হয় তখন সে স্বর্গ মর্ত রসাতল পরিভ্রমণ করিয়া ফেরে উন্মত্ত কক্ষভ্রষ্ট উল্কার মতো। কোথাও সে আশ্রয় পায় না, কোথাও আশ্রয় পাইলেও সে তাহা লয় না। একমাত্র আশ্রয় এবং একমাত্র আনন্দ আত্মনির্যাতনে। এইখানেই পরিত্রাণ আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে অগ্নি প্রজ্বলিত করিয়া বহুজনকে বা বিশ্ববাসীকে যাহারা দগ্ধ করে হত্যা করে তাহারা দানব বা দেবতা। আমি মনুষ্য। আমি স্থির করিলাম আমার সর্বাপেক্ষা বিলাসের সামগ্রী তাম্রকূট সেবন আমি ত্যাগ করিব। সুলতা বললে, কিন্তু দেবতা বা দৈত্যের চেয়েও এ মানুষ ডেঞ্জারাস। হেসে সুরেশ্বর বললে, ওখানে আমার কোনো বাদ প্রতিবাদ নেই, কিন্তু যে কথা থেকে এত কথা বললাম সুলতা, সেইটে বলেনি। 1937 সালের ফেব্রুয়ারি মাসের সেই রাত্রে আমার মনও এমনি করে অতীত বর্তমান ভবিষ্যৎ বা স্বর্গ মর্ত রসাতল ঘুরে বেড়াচ্ছিল। রসাতলে টানছিল হিলডার চিৎকার। সে কি অমানসিক গোঙানি! ওই গোঙানি শুনে বিরক্তই হচ্ছিলাম। ভাবছিলাম,
হেঁকে দারোয়ানকে বলে দিই যে হিল্ডাকে বলো চুপ করতে, না হলে বেরিয়ে যাক এখান থেকে, এমন করে চেঁচানো চলবে না। আশ্চর্য, সঙ্গে সঙ্গে মনশ্চক্ষে মনে হচ্ছিল একটি তরুণীর মুখ। আজই ভবানীপুর থেকে ফিরে এসে ওকে দেখেছি। ড্রয়িং রুমে 250 ওয়াটের বাল্ব জ্বলছিল, তারই পরিপূর্ণ আলোকের মধ্যে দেখেছিলাম কুইনিকে। সেই দিন সকালবেলাতেই পাঁশকুড়ায় তাকে দেখেছিলাম, আবার দেখলাম এই রাত্রে ইলেকট্রিক আলোর সামনে। আশ্চর্য মমতা হয়েছিল তার উপর, গভীর মমতা। পুয়ার গার্ল। ঈশ্বর জানেন, তিনি সাক্ষী সুলতা। চিত্ত আমার চকিত হয়নি তা নয়, হয়েছিল, কিন্তু সে অত্যন্ত নর্মাল ব্যাপার। কলকাতার রাস্তায় অসংখ্য নারী পুরুষ চলে পাশাপাশি, ট্রামে বাসে, পথে ঘাটে। এর মধ্যে এমন অহরহ একটা মুহূর্তের ভালো লাগার চকিত তরঙ্গ বর্ষারাত্রির জোনাকির মতো জলে আর নেভে, নেভে আর জলে, ঠিক তারই মতো, তার বেশি কিছু নয়। না, ভুলই বললাম। কুইনি তো জোনাকির মতো হারিয়ে যাবার কেউ নয়। সে থাকে গোয়ানপাড়ায়, তার মায়ের বাক্যে রত্নেশ্বর রায় বাড়ি দান করেছেন, নিশ্চয় কোনো দেনা ছিল। সেসব কথা ভেবেই দারোয়ানকে হেঁকে বলতে পারিনি, হিল্ডাকে বলে দাও, চিৎকার করতে হলে যেন বাইরে গিয়ে করে, বের করে দাও। কুইনির শান্ত শ্রীময়ী মুখখানিও মনে পড়েছিল। সেটা যেন পুরনো বন্ধনের সঙ্গে একটা নতুন বন্ধনের মতো গড়জাচ্ছিল। দেবেশ্বর রায়ের চিঠি মনে পড়েছিল। রত্নেশ্বর রায়ের এলিয়ট রোডের বাড়ি দানপত্রের কথা মনে পড়েছিল। বলেছি তোমাকে, সেদিন রাত্রে ভাবনা চিন্তা আমার যেন স্বর্গ মর্ত রসাতল ঘুরে বেড়াচ্ছিল ধূমকেতুর মতো, অথবা নতুন কালের প্লেনের মতো। কখনো ভাবছিলাম দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা, কখনো ভাবছিলাম সমস্ত সম্পত্তি দানপত্র করে দিয়ে রায়বংশের সকল ঋণ শোধ করার কথা। অর্থাৎ চিন্তার প্লেনটা এখনই ল্যান্ড করে আবার রানওয়ে ধরে ও মাথায় গিয়ে আকাশে উঠে যাচ্ছিল, আবার ঘুরে এসে নামছিল। কিন্তু রসাতলের দিকে যখন ওই হিল্লাকে উপলক্ষ করে, কুইনিকে লক্ষ্য করে নেমে যাচ্ছিলাম, তখন যেন ইঞ্জিনটি স্তব্ধ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বিকল হয়ে গেছে, একেবারে মুখ থুবড়ে পড়ে জ্বলে উঠবে দাউ দাউ করে। হ্যাঁ সুলতা, তুমি যা ভাবছ তাই। কুইনিকে দেখে সেদিন আমি সত্য সত্যই যেন মুগ্ধ এবং মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম। তোমার সঙ্গে আলাপ যখন হয় তখন তার মধ্যে তোমার শ্রী এবং তোমার রূপও ছিল, কিন্তু এর চেয়েও বড় ছিল তোমার মনের আকর্ষণ। কিন্তু কুইনির আকর্ষণের মধ্যে তার শ্রী রূপ ছাড়াও একটা কিছুর আকর্ষণ আমাকে আগুনের শিখা যেমন পতঙ্গকে আকর্ষণ করে, ঠিক তেমনি করেই আকর্ষণ করছিল। সুরেশ্বর যেন হঠাৎ চঞ্চল হয়ে উঠল। হঠাৎ উঠে গিয়ে সে ফ্রি স্কুল স্ট্রিটের দিকে কাঁচের জানালার ধারে গিয়ে দাঁড়ালো। তার মনে পড়ে গেছে সেদিনের কথা। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন, শুনতে থাকুন। ধন্যবাদ।